হ্যালো বন্ধুরা, আপনাদের ভালোবাসার সাপোর্টে আমরা আরেকটি নতুন চ্যানেল খুলেছি। আমাদের নতুন চ্যানেলটির নাম হচ্ছে রং কথা। সব রকমের ভালোবাসার গল্প দেখতে পড়তে ও শুনতে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই অনেক সুন্দর গল্প আসছে রং কথা চ্যানেলে। রং কথা চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। হসপিটালে বারান্দায় বসে আছে ইয়াদ, তার পাশে ইমা থম মেরে বসে আছে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে মেয়েটা। ইয়াদ তাকিয়ে আছে ইমার দিকে। আজ বড্ড অসহায় লাগছে ইমাকে। তাহেরার চেক আপ করে ডক্টর বের হলে ইমা দৌড়ে যায় তার কাছে। আমার মা কেমন আছে ডক্টর? ডক্টর হতাশ গলায় বলে, ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। আমি ওনাকে আরও অনেক আগেই জানিয়েছিলাম ওনার কিডনি ড্যামেজ হয়ে গেছে। তখন অপারেশন করে কিডনি চেঞ্জ করলে হয়তো বেঁচে যেতেন, কিন্তু উনি তারপর আমার সাথে কোনো যোগাযোগই করেননি। এখন কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার কারণে আরও অনেক সমস্যা দেখা দিয়েছে ওনার শরীরে। অপারেশন করলেও বেঁচে যাওয়ার সম্ভাবনা 100-র মধ্যে 1%-এরও কম। আমরা যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনের ব্যবস্থা করছি। ডক্টর চলে যেতেই ইমা ধপ করে মাটিতে বসে পড়ে। ইয়াদ দ্রুত এগিয়ে গিয়ে ইমাকে ধরতেই ইমা উল্টো ঘুরে ইয়াদকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সব আমার জন্য হয়েছে। আমি যদি মাকে অবহেলা না করতাম তাহলে মা কখনো এমন করতো না। আমার জন্য নিজের যত্ন নেয়নি মা। ইয়াদ ইমার মাথায় হাত বুলিয়ে দিয়ে পড়ে। ইমা ফ্লোরে বসে ইয়াদের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। অতঃপর ভাঙা গলায় বলল, আমি একবার মায়ের সাথে দেখা করতে চাই, প্লিজ। একবার মায়ের সাথে দেখা করার সুযোগ করে দিন, প্লিজ প্লিজ। ইয়াদ বলল। ইমা আগের মতোই বলল। আমি শুধু মাকে দেখবো, একবার জড়িয়ে ধরবো। ইয়াদ ইমাকে ধরে উঠিয়ে পাশের চেয়ারে বসিয়ে দিল। তারপর বলল, তুমি এখানে বসো, আমি ডক্টরের সাথে কথা বলে ব্যবস্থা করছি। তাহের এতক্ষণ দূরে দাঁড়িয়ে চোখে পানি ফেলছিল। তাহের তার মাকে হসপিটাল নিয়ে এসছে, বাবা বাসায় ছিল না। হঠাৎ মাকে ডাকতে ডাকতে রুমে গিয়ে দেখে মা সেন্সলেস হয়ে পড়ে আছে, তাই হসপিটাল নিয়ে এসছে। ইমা তাহেরাকে ছোটবেলা থেকে দেখতে পারে না, তাই তাহের ইমার থেকে দূরেই থাকে। ইমার থেকে 4 বছরের ছোট তাহের ইমার পাশে গিয়ে বসে বলে। আপু, কারোর আগে ইমা পাশে তাকিয়ে তাহেরকে দেখতে পায়। আজ কেন যেন তাহেরকে বড্ড আপন মনে হচ্ছে ইমার কাছে। না চাইতেও ইমা ভাই বলে তাহেরকে জড়িয়ে ধরলো। ধরা গলায় বলল, তুই থাকতে মা এমন কিভাবে করলো তাহের? তাহের কাঁদতে কাঁদতে বলল, মা আমাদের কিছুই বুঝতে দেয়নি আপু। মা তোমাকে খুব ভালোবাসে আপু, খুব ভালোবাসে। তোমাদের ছোটোবেলার জামা কাপড় আঁকড়ে প্রায় কাঁদতে দেখতাম মাকে। বিড়বিড় করে বলতো, আমাকে মাফ করে দে মা, আমাকে মাফ করে দে। ইমা এসব শুনে আরো টুকরে কেঁদে উঠল। তার মা তাকে কত ভালোবাসে, আর সে সবসময় মাকে অপমান করে গেছে, নিজের মা বলে স্বীকারই করেনি কখনো। তাহের ইমার থেকে সরে ইমার হাত ধরে বলল, আমিও তোমাকে খুব ভালোবাসি আপু, কিন্তু তুমি রাগ করবে ভেবে তোমার সামনে আসি না। তোমার বিয়ের দিন আমি গিয়েছিলাম তোমাকে দেখতে, লাল পরীর মতো লাগছিল, কিন্তু তোমার সামনে যাওয়ার সাহস হয়নি। মাও জানে না আমি গিয়েছিলাম তোমার বিয়েতে। আমি নানু বাড়িতে আর মনিদের বাড়িতে যেতাম শুধু তোমার জন্য। আপু, আমরা এক বাবার সন্তান না হলেও এক মায়ের সন্তান তো। তাহলে তুমি কেন আমাকে নিজের ভাই মনে করো না? বিশ্বাস করো আপু, আমি তোমাকে খুব ভালোবাসি আপু, খুব। কথাগুলো শেষ করে তাহের কাঁদতে লাগলো। তাহেরের কথার কি উত্তর দেবে ইমা তার জানা নেই। ইমা তখন ছোট ছিল, বুঝতে পারতো না তার মায়ের আবারও বিয়ে হয়েছে। বিয়ের 1 বছরের মাথায় তাহেরের জন্ম হয়। ইমার বয়স তখন কেবল 4 বছর। ছোট ইমা মনে করতো তাহেরের জন্য তার মা তাকে ভালোবাসতো না, সুযোগ পেলেই মারতো তাহেরকে। তাই বাধ্য হয়ে ইমার নানা বাড়ি রাখে তাহেরা। কিন্তু বড় হয়ে যখন ইমা বুঝতে শেখে তাহেরের বাবা তার বাবা নয়, সে আর ও বাড়িতে পা রাখেনি কখনো। ইমার আর তাহেরের কান্নার মাঝে ইয়াদ এসে উপস্থিত হয়। ইমা আর তাহেরের মাঝে ইয়াদ নিজেকে আর ঈশানকে দেখতে পাচ্ছে। ওদের সম্পর্কটা এক ধরনের হলেও সম্পর্কের মাঝে পার্থক্য আছে অনেক। ইয়াদ দীর্ঘশ্বাস ছেড়ে ইমার পাশে এসে দাঁড়ালো। তাতে ইমার চোখ তুলে তাকালো ইয়াদের দিকে। ইয়াদ শান্ত গলায় বলল, ডক্টর একজনকে যাওয়ার অনুমতি দিয়েছে, তবে কান্নাকাটি করা যাবে না। ইমা ইয়াদের দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে তাহেরের দিকে তাকায়। তাহের ইশারায় যেতে বলে মাহের কাছে। ইমা উঠে পা বাড়ায় ক্যাবিনের দিকে। ভেতরে গিয়ে ইমা দেখতে পেল নিজের মাকে। অদ্ভুত ব্যাপার, তাহেরাকে আজ খুব সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে না অসুস্থ, বরং শান্তভাবে ঘুমিয়ে আছে। হয়তো 1 যুগেরও বেশি সময় পেরিয়ে গেছে ইমা তার মাকে
মা বলে ডাকে না। বুকের মাঝে অভিমানের পাহাড় জমিয়ে রেখেছিল, যা আজ একাই ভেঙে গুড়িয়ে মাটির সাথে মিশে গেছে মায়ের এই অবস্থা দেখে। ইমা মায়ের পাশে একটা চেয়ার টেনে এনে বসে পড়ে। কাপা হাতে মায়ের হাতটা নিজের হাতের মুঠোয় নেয়, ধীর গলায় বলে, কেন এমন করলে মা? কেন তোমার অসুখের কথা কাউকে জানতে দিলে না মা? কেন একবার আমার কথা মনে পড়লো না? বাবা তো বুঝ হওয়ার আগেই ছেড়ে চলে গেছে, আজ তুমি আমার সাথে এমন করলে। আমি তো অভিমান করেছিলাম শুধু তার তার এত বড় শাস্তি তুমি কিভাবে দিতে পারো মা? ইমা থেমে থেমে বলছে আর কাঁদছে। ইমার চোখের পানি তাহেরের হাতে পড়তেই পিটপিট করে তাকায় তাহেরা। পাশে মেঘে রেখে খুশিতে চোখ চকচক করে ওঠে তার। ভাঙা গলায় বলল, ইমা মায়ের গলা সুরে চমকে তাকায় মায়ের দিকে। তাহেরাকে তাকাতে দেখে জড়িয়ে ধরে আবারও কেঁদে দেয়। এতদিন খাখা করতে থাকা বুকটা শান্তি পায় তাহেরার। ইমাও আজ এক যুগ পর মায়ের মা গন্ধ পেল আবার। তাহেরা আগের মতো ভাঙা গলায় বলে। ইমা অভিযোগের স্বরে বলে, তোমার অসুখের কথা কেন কাউকে বলোনি মা? তাহেরা জোর করে হেসে বলে। ইমা শব্দ করে কেঁদে উঠে বলল, আমাকে ক্ষমা করে দাও মা, মাফ করে দাও। এভাবে না, এভাবে আমাকে ক্ষমা করে দাও মা, মাফ করে দাও। এভাবে ইতিম করে যেও না তুমি। ইমা শব্দ করে কেঁদে ওঠায়। নার্স এগিয়ে এসে জোর করে ইমাকে বাইরে বের করে দিল। ইমা বাইরে এসে দেখে তৌহিদুর রহমান দেয়াল ঘেঁষে ফ্লোরে বসে আছে। আরমান, কথা আর মণিও এসছে। মণিকে দেখতেই ইমার চোখে রক্ত উঠে গেল। এই মহিলার জন্য ইমা তার মায়ের থেকে দূরে সরে গেছে। বুঝতে শেখার পর থেকে মায়ের নামে বিষ ঢেলে গেছে ইমার কানে। সেসব শুনে পাহাড় সমান অভিমান জমেছিল ইমার মনে। তাই আজ তার মায়ের এমন দশা। ইমা সায়রা বেগমের দিকে তেড়ে গিয়ে বলল। আরমান রেগে বলল, ইমা, এটা কি ধরনের অসভ্যতামি? তুই মায়ের সাথে কিভাবে কথা বলছিস? ইমা রেগে দ্বিগুণ তেজে বলল, একদম চুপ মিস্টার আরমান মাহমুদ। ভাববেন না আপনার রাগ দেখে আমি ভয়ে গুটিয়ে যাব। এখন আমি আপনার বাবার টাকায় খাইও না, পড়িও না। তাই আমার সাথে গলা নামিয়ে কথা বলুন মিস্টার আরমান। ইমা এক হাতে চোখের পানি মুছছে আর এসব বলছে। তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে সবাই। আর সবচেয়ে অবাক হয়েছে আরমান। যে মেয়ে তার দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না, সেই মেয়ে আজ তার সাথে এভাবে কথা বলছে। ব্যাপারটা হজম হচ্ছে না আরমানের। ইয়াদ ইমার কাছে গিয়ে বলল, এবার শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। ইমা ইয়াদের দিকে তাকিয়ে কেঁদে দিল আর বলল, ইমা কিচ্ছু ঠিক হবে না। আপনি জানেন না এই মহিলার জন্য আমি প্রতিনিয়ত আমার মাকে দূরে ঠেলে দিয়েছি, আর তাতে আমার মা টুকরে টুকরে কেঁদেছে দিনের পর দিন। কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে পড়ে যেতে নিলেই আরমান ধরার জন্য এগোতেই ইয়াদ খপ করে ধরে নেয়। ইয়াদের বুকে মাথা এলিয়ে দেয় ইমা, আর তাতে ইয়াদ তাকে শক্ত করে জড়িয়ে ধরে। দৃশ্যটা দেখে আরমানের মনে তীরের মতো আঘাত করলো। নিজেকে ধিক্কার দিতে লাগলো। এতদিন পর ইমার সাথে কথা বললো, তাও সে রেগে কথা বললো তার সাথে। ইয়াদ একটা ক্যাবিন বুক করে ইমাকে শুয়ে দিল। অতিরিক্ত কান্নাকাটির ফলে সেন্সলেস হয়ে গেছে, তাই এখন ঘুমের মেডিসিন আর স্যালাইন দিয়ে রাখা হয়েছে। ইয়াদ ইমাকে রেখে ইমার মায়ের অপারেশনের জন্য নিজের যথাসাধ্য চেষ্টা করতে লাগলো। রনি তো চলে এসছে ইয়াদের ফোন পেয়ে। সব বড় বড় ডক্টরদের সাথে যোগাযোগ করেছে ইয়াদ নিজেই। 4 ঘন্টা পর তাহেরাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তার একটু পরেই ইমার ঘুম ভেঙে যায়। নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে সে। মায়ের কথা মনে পড়তেই ইমা হাতের ক্যানেলাটা ছিঁড়ে বাইরে বের হয়ে যায়। ইয়াদ অপারেশন থিয়েটারের বাইরে চেয়ারে বসে আছে মাথা নিচু করে। ইমা ইয়াদের কাছে গিয়ে ফ্লোরে হাঁটু মুড়ে বসে বলে ওঠে, আমার মা কোথায়? আমার মা? ইয়াদ ইমার দিকে তাকিয়ে চমকে ওঠে। হাত থেকে কলকলিয়ে রক্ত বের হচ্ছে। ইয়াদ ইমার হাত চেপে ধরে ধমক দিয়ে বলে, পাগল হয়ে গেছো তুমি? ক্যানেলা খুলছো কিভাবে? রক্তের বন্যা বেয়ে যাচ্ছে তো। ইয়াদের কথা ইমার কানে যাচ্ছে না। সে বারবার জিজ্ঞেস করছে, আমার মা কোথায়? ইয়াদ জোরে ধমক দিয়ে চুপ করে ইমাকে। নার্স ডেকে এনে হাতে 1 টাইম টেপ লাগিয়ে দেয়। তারপর ইমাকে উঠিয়ে পাশে বসিয়ে দেয়। দূরে দাঁড়িয়ে সবটা নীরব চোখে দেখছে আরমান, আর বুকটা পুড়ছে তার খুব খারাপভাবে। ইয়াদ অপারেশন থিয়েটারের দিকে দেখিয়ে বলে, অপারেশন চলছে, তারপর তোমার মা একদম ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। ইমার চোখ খুশিতে চকচক করে উঠল। আমার মা সত্যি ঠিক হয়ে যাবে? ইয়াদ ইশারায় হ্যাঁ বুঝালে ইমা আবারও বলে, মা একবার ঠিক হয়ে গেলে আর কখনো রাগ করব না, কখনো না। সব সময় মায়ের খেয়াল রাখবো, বাবাকে মিস করতেই দিব না। তাই মা আমাকে রেখে বাবার কাছে যেতে চাইবে না।
ইমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ইয়াদ। ইমাকে এখন একটা 5 বছরের বাচ্চার মতো লাগছে। দূর থেকে তৌহিদুরও তাকিয়ে আছে ইমার দিকে। ইমা আর তাহেরাকে কখনো আলাদা চোখে দেখেনি তৌহিদুর রহমান। বলতে গেলে সবসময় ইমা আর তাহেরকে কখনো আলাদা চোখে দেখেনি তৌহিদুর রহমান। বলতে গেলে সবসময় ইমাকেই বেশি ভালোবেসেছে। তাহেরাকে বিয়ের আগে দেখেছিল তৌহিদুর, ভালো লেগে যায় তাকে, তাই বিয়ের প্রস্তাব দেয় তাহেরার বাড়িতে। তৌহিদুর সরকারি চাকরি করে, তাই তাহেরার বাবা মানা করার সুযোগ পায়নি। কিন্তু বিয়ের আগেই তাহেরা পালিয়ে গেল ইমরুলের সাথে। অনেক বেশি কষ্টও পেয়েছিল তৌহিদুর, তাই তার বিয়েও করেনি। তার কয়েক বছর পর তাহেরার সাথে আবার দেখা হয়, তবে তাহেরার কোলে ছিল ছোট্ট পরি ইমা। ইমরুলের মৃত্যুর কথা শুনে অনেক খারাপ লেগেছিল তৌহিদুরের। সবচেয়ে খারাপ লাগে ইমার দিকে তাকালে। বাবা কি জিনিস বোঝার আগে মেয়েটা বাবা হারালো। মূলত ইমার কথা চিন্তা করে তাহেরাকে বিয়ে করতে চায় তৌহিদুর। আর তাছাড়া তাহেরাকেও সে আগে থেকেই ভালোবাসতো। সবাই রাজি হলেও তাহেরা রাজি হয় না বিয়েতে। এভাবে কেটে যায় 1 বছর। তারপর কি হয়েছিল তৌহিদুর জানে না। হঠাৎ করে তাহেরা রাজি হয়ে যায় বিয়েতে। বিয়েটাও হয়ে যায়, কিন্তু তাহেরা কিছুতেই মেনে নিতে পারে না তৌহিদুরকে। তৌহিদুর ভেবেছিল একটা বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে। তাহেরের জন্মের পর তাহেরকে মেনে নিলেও তৌহিদুরকে মানতে পারে না তাহেরা। মাঝে ইমাকে দূরে পাঠাতে হয়। অনেক চেষ্টা করে তৌহিদুর তাহেরার মনে জায়গা করতে পারেনি। তাই একসময় হাল ছেড়ে দেয় তৌহিদুর। কারণ সম্পর্কটা ভালোবাসা না হলেও সে কখনো তিক্ততার সম্পর্ক বানাতে চায়নি। তাহেরাকে নিজের মতো থাকতে দিয়েছে, কিন্তু তার প্রাপ্য হিসাবে তাহেরা তাকে চিরদিনের মতো ছেড়ে যেতে চাইবে ভাবতে পারেনি তৌহিদুর। আজ বড্ড আফসোস হচ্ছে, কেন তাহেরাকে নিজের মতো চলতে দিয়েছিল। আজ সে না হতে পেরেছে তাহেরার স্বামী, আর না হতে পেরেছে ইমার বাবা। তাহেরের সাথে সম্পর্কটা তিক্ততা না হতে দিলেও ইমার সাথে তার সম্পর্কটা যে তিক্ততা ডুবে গেছে সেটা বুঝতে বড্ড দেরি করে ফেলেছিল তৌহিদুর রহমান। তাহেরের বয়স 5 বছর হতেই তৌহিদুর তাহেরাকে বলেছিল, মেয়েটা কতদিন অন্য বাড়িতে থাকবে? আমার এত বড় বাড়ি থাকতে তুমি ইমাকে বাড়ি নিয়ে আসো। মেয়েটাও এখন বড় হচ্ছে, অন্য বাড়িতে থাকা ভালো দেখায় না। তাহেরা কি বলবে ভেবে পায় না, কারণ সে অনেকবার গিয়েছে ইমাকে আনতে, কিন্তু ছোট্ট ইমা তাকে এভাবে বলতে পারে কল্পনাও করেনি তাহেরা। তাই রাগ করে বলল, সত্যিই গিয়েছিল সে ইমাকে আনতে, কিন্তু ইমা তাকে যা বলেছিল তাতে সে চোখের পানি আটকে রাখতে পারেনি। আর কখনো যায়নি ইমার সামনে সে। তৌহিদুর অতীতে বিচরণ করছিল পাশেই বসে। আর তার পাশে বসে আছে তাহের। তাহের চমকে উঠে বলল, আব্বু, ডক্টর বের হয়েছে। তাহেরের কথায় সবাই তাকালো অপারেশন থিয়েটারের দিকে। মুখ কালো করে বের হয়ে এসেছে ডক্টর। ডক্টরের মলিন মুখ দেখে কলিজে কেঁপে উঠল ইমা, তাহের আর তৌহিদুরের। আগরবাতির গন্ধ মোমো করছে সারা বাড়ি জুড়ে। উঠানে গিজগিজ করছে গ্রামের মানুষ। বিকেল গড়িয়ে সন্ধ্যার আয়োজনে চলছে প্রকৃতিতে। পাখিটা নিরেফেরার উদ্দেশ্যে ছুটে চলেছে এদিক থেকে ওদিকে, সাথে কিচিরমিচির শব্দ করছে। তবে সেই সাথে কানে আসছে বাড়ির দক্ষিণ দিকে শিমুল গাছের ওপর বসা কাকের কাকা ডাক। অবেলায় কাকের ডাক বড্ড বেমানান, তবে তাতে কী বা করার আছে। অনেক কিছুই আমাদের কাছে বেমানা লাগে, কিন্তু তাও সহ্য করতে হয়। বাড়ির উঠানে কাফনে মরানো তাহেরের লাশটাও বেমানা লাগছে, তবে করার কিচ্ছু নেই। তৌহিদুর গ্রামের বাড়ি নিয়ে এসছে তাহেরের লাশ। এক পাশে এলোমেলো হয়ে বসে আছে ইমা, আর তার পাশে ইয়ানা বসেছে ইমাকে সামলাতে। ইমার চোখে পানি নেই, দৃষ্টি সামনে রাখা লাশের খাটিয়ার দিকে। শুধু বিড়বিড় করে একটা কথাই বলছে, তার জন্য মরে গেছে মা, সে দায়ী তার মৃত্যুর জন্য। তার মা সত্যি তাকে ছেড়ে চলে গেল, এটা যেন সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তাহেরার মাথার কাছে বসে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে তাহের। তার একটু দূরেই তৌহিদুর। এই গ্রামেই তাহেরা, ইমরুল আর তৌহিদুর সবার বাড়ি। এই গ্রামেই তাহেরার বেড়ে ওঠা। ইমরুলের সাথে প্রেম, তারপর বিয়ের আগের দিন পালিয়ে যাওয়া। আবার এই গ্রামেই তৌহিদুরকে বিয়ে করে শহরে পাড়ি দিয়েছিল সে। আজ আবার ফিরে এলো এই গ্রামেই। তবে পার্থক্য একটাই, 3 বছরের ইমাকে কোলে নিয়ে বধূ সেজে গিয়েছিল সেদিন, আর আজ সাদা কাপড়ে মুড়ে ফিরে এলো। ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে মুখ মলিন করে যখন বলেছিল শি ইজ নো মোর, সাথে সাথেই ইমা সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল। তাহের থম মেরে তাকিয়েছিল ডক্টরের দিকে, আর তৌহিদুর ফ্লোরে বসে পড়ে মাথায় হাত দিয়ে। ইয়াদ ইমাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। বাড়িতে কল দিয়ে ইয়ানাকে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে ইয়ান আর ঈশান দুজনেই চলে আসে। কারো মনের অবস্থা স্বাভাবিক নেই, তাই সব ফর্মালিটিস ইয়াদ নিজেই সামলায়। তৌহিদুর
তৌহিদের কথা তাহেরাকে গ্রামের বাড়ি আনার ব্যবস্থা করা হয়। এখন প্রায় সন্ধ্যা নেমে এসছে, আর কিছুক্ষণের মধ্যে দাফন কাজ সম্পন্ন করা হবে। ইয়াদ এক কোণে দাঁড়িয়ে আছে, সাথেই ঈশান। ইমার নানু সাহেরার বুকে পড়ে চুপটি করে মেয়ের লাশের দিকে তাকিয়ে আছে। প্রথম থেকেই একটুও কাঁদেনি সে। অনেক সময় হলো তার কোনো সারা শব্দ নেই। সাহেরা কাঁদতে কাঁদতে বলল, ও মা, তোমার তাহেরা চলে গেছে সবাইকে ছেড়ে, একটু কাঁদো। সাহেরা সাড়া না পেয়ে মায়ের মাথাটা বুক থেকে সরাতেই মা বলে চিৎকার করে উঠল। তার চিৎকারে সবাই দৌড়ে কাছে এলো। আরমান দ্রুত পালস চেক করে পাশে বসে পড়লো খপ করে। নিজের মায়ের দিকে তাকিয়ে ইশারায় বোঝালো নানু আর বেঁচে নেই। সাহেরার চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। ইমার নানুর বয়স হয়েছে, এই বয়সে এসে এত বড় ধাক্কা সামলে উঠতে পারেনি, সহ্য করতে পারেনি আদরের মেয়ের নিথর দেহ। সেও মেয়ের সাথে বিদায় নিয়েছে এই স্বার্থপর পৃথিবী থেকে। তাকেও সোজা করে শুয়ে দেয়া হলো। কি নির্মম সেই দৃশ্য! পাশাপাশি পড়ে আছে মা মেয়ের লাশ। ইমা ধীর পায়ে এগিয়ে গিয়ে নানুর মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। ইয়াদ ইমার কাছে গিয়ে জোর করে টেনে উঠিয়ে দাঁড় করালো। ইয়াদ বুঝতে পারছে ইমার মেন্টাল কন্ডিশন একেবারে ঠিক নেই। খারাপ কিছু হয়ে যাওয়ার আগে ধরে নিতে হবে, ওকে বোঝাতে হবে। ইমা ইয়াদের দিকে তাকিয়ে বলল। ইয়াদ কি বলে ইমাকে সান্ত্বনা দেবে, ভাষা খুঁজে পাচ্ছে না। একসাথে দুজন আপন মানুষকে হারানোর যন্ত্রণা হয়তো ইয়াদও কোনো একদিন পেয়েছিল, তবে কষ্টটা হয়তো ইমার থেকে কম হয়েছিল। ইয়াদ ইমাকে কিচ্ছু বলছে না। ইমা ইয়াদকে চুপ থাকতে দেখে রেগে বলল। ইমা চিৎকার করে কথা বলতে বলতেই আবারও চুপ হয়ে গেল। ইয়াদ তাকিয়ে দেখে সেন্সলেস হয়ে গেছে আবারও। ইয়াদ কোলে করে ইমাকে একটা রুমে নিয়ে এসে শুয়ে দিল। ইয়াদের পিছনে পিছনে ইয়ানাও গেল। ইয়াদ ইয়ানাকে বলল। ইয়ানা ভেজা গলায় বলল, একসাথে দুটো ধাক্কা কিভাবে সামলাবে রে ভাইয়া? ইয়াদ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানি না রে কি থেকে কি হয়ে গেল, তবে এর প্রভাব আমার উপর খুব খারাপভাবে পড়বে, সেটা ভালোই বুঝতে পারছি। রাত 10টার বেশি বাজে। তাহেরা আর তার মায়ের দাফন শেষ হয়েছে এশার নামাজের পরপরই। ইমা এখনো ঘুমাচ্ছে। হসপিটালে ঘুমের ইঞ্জেকশনের প্রভাবটা এখনো কাটেনি। ইয়াদ চিন্তায় আছে ঘুম ভাঙলে ইমা কি রিয়াকশন দেবে সেটা ভেবে। ইয়ান আর ঈশানকে চলে যেতে বলেছিল, কিন্তু ওরা বলেছে ইমার ঘুম ভাঙলে একসাথে যাবে। সাহেরা বেগম থ মেরে বসে আছে, আর তার পাশে বসে আছে কথা। সাহেরা বেগম মা বোন হারিয়ে নিজের ভুল বুঝতে পেরেছে। আজ বুঝতে পেরেছে সে অনেক অন্যায় করেছে তাহেরার সাথে। সাহেরা তাহেরার 5 বছরের বড় ছিল। বেশিরভাগ দেখা যায় ছোট বোনের জন্য বড় বোন স্যাক্রিফাইস করে, কিন্তু তাদের ক্ষেত্রে সাহেরা ছিল অতিরিক্ত জেদি আর সেলফিশ ধরনের একটা মহিলা। সবসময় তাহেরাকে হিংসে করতো সে। সাহেরা ছিল বাবার চোখের মণি, আর তাহেরা মায়ের। তবে সাহেরা সেটা নিয়েও হিংসে করতো। তার বাবা মা দুজনের কাছেই বেশি ভালোবাসা চায়। ছোটবেলা থেকেই তাহেরার জিনিস কেড়ে নেওয়া ছিল স্বভাব। কোনো কারণে নিতে না পারলে নষ্ট করে দিত, যাতে সেটা তাহেরাও না পায়। সময়ের সাথে সাথে বড় হলেও মনের পরিবর্তন হয়নি সাহেরার। ইমরুলকে না পেয়ে হিংস্র হয়ে উঠেছিল তাহেরার প্রতি। তাই সেই ইমরুলের মৃত্যুর পর বাবাকে বোঝায় তাহেরার বিয়ে দেওয়া উচিত। তার বুদ্ধিতেই তাহেরার বাবা তাকে নানাভাবে চাপ দেয় বিয়ে করার জন্য। শেষ পর্যন্ত ইমাকে সরিয়ে ফেলার হুমকি দেয়। তাহেরা বাধ্য হয় বিয়ে করতে। তাহেরার জন্মের পর ইমাকে রেখে যাওয়ায় সবসময় বোঝাতো তার মা তাকে ভালোবাসে না, তাই এখানে রেখে গেছে, নিজের কাছে রাখেনি। আরও বড় হওয়ার পর বোঝায় ইমার বাবাকে ইমার মা ভালোবাসে না, তাই অন্য এক লোককে বিয়ে করে নিয়েছে। ছোট থেকে এসব শুনতে শুনতেই ইমার মনে অভিমান জন্মে মায়ের জন্য। আজ নিজের কাছে নিজেকে ঘৃণা লাগছে সাহেরার। তার বোনের মৃত্যুর জন্য অনেকটাই দায়ী সে। ইমা ছিল ইমরুলের শেষ স্মৃতি তাহেরার কাছে। ভালোবাসা মানুষের শেষ স্মৃতি ভালো রাখতে না পেরে প্রতিনিয়ত অপরাধ বোধে ভুগেছে তাহেরা। মেয়ের থেকে দূরত্ব তার জীবনের মায়া কমিয়ে দিয়েছে, তাই এত বড় অসুখ নিজের মধ্যে চেপে রেখেছিল, কাউকেই বুঝতে দেয়নি কখনো। আকাশের দিকে তাকিয়ে আছে আরমান। বাড়ির দক্ষিণ দিকে বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। বুকের ভেতরটা খা খা করছে। কষ্ট হচ্ছে ইমার জন্য। মেয়েটার জীবনে সুখের দেখা কখনো পায়নি। সে নিজেও কি কম কষ্ট দিয়েছে? ভাবতেই বুকের ব্যথাটা আরো তীব্র হচ্ছে আরমানের। অনেক সময় ধরে ইয়ানা দূর থেকে তাকিয়ে আছে আরমানের দিকে। শেষ পর্যন্ত এগিয়ে গেল। কারোর আগে আরমানের চিন্তার অবসান ঘটে। ঘুরে তাকায় ইয়ানার দিকে। ইয়ানাকে দেখে পড়ে, কিছু বলবে? ইয়ানা নির্লিপ্ত কণ্ঠে বলল, ভালোবাসেন ইমা ভাবিকে?
ইহানের কথা শুনে আরমান বিস্ফোরিত চোখে তাকায়। আরমানের ভেতরটা ডিপ করেছে। তার জন্য যদি ইমার সংসারে আবারও অশান্তি হয় তাহলে নিজেকে ক্ষমা করতে পারবে না কখনোই। আসলে আজ সারাদিন আরমানের দৃষ্টি ছিল ইমার দিকে। আরমানের মুখ দেখে মনে হতো ইমার কষ্ট সে উপলব্ধি করতে পারছে। ইহানা সবটা সময় সেটা খেয়াল করেছে। আরমান নিজেকে স্বাভাবিক করে গম্ভীর গলায় বলল, কি সব বাজে কথা বলছো? এই পরিস্থিতিতে তোমার এসব কথা মাথায় এত কিভাবে? ইহানা আরমানের পাশে বসে বলল, তিক্ত হলেও কথাটা সত্যি, সেটা আমি জানি স্যার। আন্টি বা নানুর মৃত্যু নিয়ে আপনি যতটা না ভাবছেন তার থেকেও বেশি ভাবছেন ভাবির কষ্ট নিয়ে। ইহানার কথার উত্তরে আরমান আর কিচ্ছু বলল না, কারণ কথাটা সত্যি। মৃত্যু সবসময়ই কষ্টের, তবে সেটা যদি আপন কারো হয় তাহলে কষ্টের তীব্রতা বেড়ে দাঁড়ায় কয়েক গুণ বেশি। আরমানের সাথে মনি বা নানুর কখনোই খুব বেশি বন্ডিং ছিল না, প্রয়োজন ছাড়া তেমন কথা হতো না। তাই তাদের মৃত্যু থেকে আরমানের বেশি কষ্ট হচ্ছে ইমার কষ্ট থেকে। ইমার কান্না আরমানের বুকে রক্তক্ষরণ ঝরাচ্ছে। আজ আরমান নিজেকে ধিক্কার দিচ্ছে, নিজেকে প্রশ্ন করছে কোথায় ছিল তার এত কষ্ট যখন সে নিজে ইমাকে কষ্ট দিত। কিছু হারিয়ে গেলে তার মায়া কাটাতে শিখতে হয়, কিন্তু সেখানে আরমানের সাথে হচ্ছে উল্টো। ইমা হারিয়ে যাওয়ার পর তার প্রতি মায়া দিন দিন বেড়েই চলেছে আরমানের, যার লাভ কিছু না হলেও হয়তো ক্ষতি হবে অনেক। ইমা যদি আরমানের মনের কথা কোনোদিনও জানতে পারে তাহলে হয়তো দম ফাটা তাচ্ছিল্যের হাসিতে ফেটে পড়বে। আরমান তো চাইতেও ইমার কষ্টে ডুবে থাকা জীবন এক পশলা সুখের বৃষ্টি হতে পারত। আরমান তো চাইলে ইমার কষ্টে ডুবে থাকা জীবনে এক পশলা সুখের বৃষ্টি হতে পারত, তা না হয়ে কষ্টটাকে আরো বাড়িয়ে দিয়েছে সে। ইহানা চুপচাপ বসে রইল আরমানের পাশে, কেউ কিচ্ছু বলছে না। ইয়াদ ইমার পাশে বসে আছে, কখন ইমার ঘুম ভাঙবে সেই আশায়। হঠাৎ রনিতের কল এলে নেটওয়ার্কের প্রবলেমে কথা বলতে পারে না, তাই বাইরে বের হয়ে আসে। মাথায় কারো আলতো স্পর্শে পেয়ে ইমা চোখ মেলে তাকায়, পিটপিট করে তাকিয়ে দেখতে পায় তৌহিদুরকে। ইমা ধরফরিয়ে উঠে বসতে গিয়েও পালো না। তৌহিদুর ভাঙা গলায় বলল, থাক মা, তোকে উঠতে হবে না। ইমা বলল। তৌহিদুর মায়াবড় দৃষ্টিতে তাকিয়ে আছে ইমার দিকে। ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে। ইমা তাকে সেদিন অপমান করে ফিরিয়ে দেওয়ার পর তৌহিদুর আর কখনো ইমার সামনে যায়নি। তৌহিদুর মায়াভরা কণ্ঠে বলল, তোর মা আমাকে কখনো মেনে নেয়নি, তাই এমন ফাঁকি দিয়ে চলে গেল। আমি কি এতটাই খারাপ? তুই একবার বাবা বলে ডাকতে পারবি না? বিশ্বাস কর মা, দ্বিতীয়বার তোর মাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তোর মতো একটা মিষ্টি মেয়ের বাবা হতে পারবো বলে। ছোটবেলা তুই আমার আঙ্গুল ধরে হাঁটতি আর মিষ্টি করে বাবা ডাকতি। বিশ্বাস কর মা, সেই ছোট ডাক আজ আমার কানে ভাসে। ইমা টলমলো চোখে তাকিয়ে আছে তৌহিদুরের দিকে। এত ভালোবাসা পায়ে ঢেলে সে কিভাবে বেছে নিয়েছিল তিক্ততার সম্পর্ক। এই মানুষটা একবার তার মুখে বাবা ডাক শোনার জন্য কত ছটফট করেছে, আর সে মুখ ফিরিয়ে নিয়েছে বারবার। সবসময় রক্তের সম্পর্কে কি সব হয়? মনের সম্পর্কে কিছু হয় না? মনের সম্পর্ক কি কিছুই না? ইমার মন আজ তীব্রভাবে চাইছে সামনে বসে মানুষটাকে একবার বাবা বলে ডাকতে। মাকে হারিয়ে মায়ের কদর বুঝেছে সে। এবার ওনাকে ফিরিয়ে দিলে হয়তো একদিন আবার আফসোস করতে হবে আজকের মতো। হঠাৎই ইমার মায়ের কথা মনে পড়ে গেল। এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল মা আর নানুর কথা। ইমা পাগলের মতো কান্না করে পড়ল। ইমার কান্নার শব্দে ইয়াদও বারান্দা থেকে রুমে চলে এলো। রুমে এসে দেখতে পেল তৌহিদুরকে। ইয়াদ ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে ইমা, এমন করছো কেন? ইমা শক্ত করে ইয়াদের হাত আঁকড়ে ধরে বলল। ইয়াদ নরম গলায় বলল, ইমা শান্ত হও, এমন পাগলামি করলে তুমি অসুস্থ হয়ে যাবে। ইমা কথা না শুনে চিৎকার করে কাঁদতে লাগলো আবার। ইমার দিকে টলমলো চোখে তাকিয়ে তৌহিদুর বের হয়ে গেল রুম থেকে। ইমাকে শক্ত করে জড়িয়ে ধরে ইয়াদ, তবুও ইমা থামছে না। এভাবে চলতে থাকলে ইমা অসুস্থ হয়ে যাবে। ইয়াদ কি করবে বুঝতে পারছে না। ইয়াদ জোরে ধমক দিয়ে বলল, চুপ করবে তুমি? ইয়াদের ধমকে কেঁপে ওঠে, চুপ করে যায় ইমা। ইমাকে চুপ করতে দেখে ইয়াদ আবারও বলে ওঠে, চলো বাসায় যাবে। ইমা নিজেকে ইয়াদের থেকে ছাড়ানোর চেষ্টা করে